শ্বাসকষ্টের সমস্যা, বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়া, এই উপসর্গ নিয়ে সমস্যা নিয়ে আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন ওই প্রৌঢ়। প্রাথমিক চিকিৎসার পর শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে তাকে বাইরে সুলভ শৌচালয়ে যেতে বলেন চিকিৎসকেরা, এমনটাই অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে। তারপর হাঁটাতে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় ডাক্তারদের দিকে যখন অতীন ঘোষ আঙুল তুলছেন, তখন কি বলছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, দেখুন। যেভাবে জনপ্রতিনিধিরা মন্তব্য করছেন যে এটা ডক্টরদের বাথরুম ইউজ করতে পারতো ইত্যাদি ইত্যাদি, এটা খুব একটা ভুল বলেননি। ডক্টরদের বাথরুম ইউজ করতেই পারে যে কোনো মানুষ যখন সুবিধা হবে অসুবিধা হবে, কিন্তু এইটা তো সলিউশন নয় না। এটা সলিউশন নিশ্চয়ই নয় যে কোনো পেশেন্টের জন্য আলাদা বাথরুম থাকবে না, পেশেন্টের জন্য এই ব্যবস্থাগুলো থাকবে না। তাহলে সেরকম হলে তো অতীন ঘোষ বাবুর বাড়িতে গিয়েও তো বাথরুমটা ইউজ করে আসতে পারতো। তো এটা এ ধরনের কথা বলে উনি ডক্টর ভার্সেস পেশেন্ট একটা ঝামেলা বাঁধানোর যে প্রচেষ্টা করছেন, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এখন ঘটনা কি ঘটেছিল, কি কারণে সুস্থ হতে আসা রোগী তার প্রাণটাই চলে গেল? আমাদের প্রতিনিধি কথা বলেছেন মৃতের স্ত্রী এবং পুত্রের সঙ্গে, কে কি বলছেন দেখুন। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও, ওখানে তো পয়সা দিয়ে। তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাও? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? অকারণে বাবাকে ওখান থেকে বেরাতে হলো, চিকিৎসকদের চোখের আড়াল হতে হলো, কোনো মেডিকেল হেল্প পাইনি। আমাকে বাবাকে নিজেকে ধরে নিয়েছে, কোনো গাইডেন্স ছিল না। শেষ মুহূর্তে ডাক্তাররা থাকলে কি কিছুটা সুবিধা হতো? ছিলেন, কিন্তু যখন দরকার ছিল তখন ছিলেন না। না, হাসপাতালের মধ্যেই এরকম হলো, এটাই আরো ইয়ে লাগছে। কিছুক্ষণের গাফিলতির জন্য। গাফিলতি তো অবশ্যই আছে, না থাকলে তো এরকম হয় না। কেউ তার অন্ধ না, সবাই সবই দেখছে, কোথায় ফোকাস করবে সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি অর্থাৎ 366 মিটার অংশের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে, রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না পাওয়ার জন্য। আপনাদের সামনে রেখেছি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, একেবারে ঠিক কোন অংশটার জন্য এবং কি সমস্যার দরুন এই অংশের কাজ আটকে রয়েছে কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, ঠিক কোথায় জট? এই 366 মিটার অংশের জটিলতাটা কেন কাটছে না? দেখো, চিংড়িঘাটার মোড়ে একেবারে দাঁড়িয়ে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো সমস্যাটা ঠিক কোন জায়গায়। বাইপাস দিয়ে আসছিল লাইনটি গড়িয়া থেকে এয়ারপোর্টের দিক, ঠিক এই জায়গায় এসে তুমি দেখতে পাবে যেখানে এই বড় মেশিন রাখা রয়েছে, এই অবধি কাজ এসে থমকে রয়েছে, অর্থাৎ গার্ডার বসানোর কাজ এখানে কিন্তু আটকে রয়েছে। এবার আমরা তাকাবো হচ্ছে বাইপাসটার দিকে, বাইপাসের দিকে যদি এবার আমরা তাকাই, আমি আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো, এখানে শুধুমাত্র পিলার তৈরি হয়েছে কিন্তু এই গার্ডারটা নেই, এবং এই অবস্থাতেই কিন্তু পিলারগুলো আস্তে আস্তে তুমি দেখো চিংড়িঘাটা ফ্লাইওভারের ভেতর দিয়ে এই সল্টলেকের দিকে সেক্টর 5-এর দিকে ঢুকে যাচ্ছে। এবার মূল বিষয়টি হচ্ছে এই যে অংশটায় কাজ করা সম্ভব হচ্ছে না, সেটার দৈর্ঘ্য হচ্ছে 366 মিটার, আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে গোটা অংশটি সেটি হচ্ছে 29.87 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় 30 কিলোমিটার। এই 366 মিটার কাজ হচ্ছে না বলেই
গোটা 30 কিলোমিটার মেট্রো চালু করতে এখনো সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবার কেন সমস্যা, এইবার চিংড়িঘাটের রাস্তাটা দেখি, যদিও এটা দুপুরবেলা, এই সময় ট্রাফিক কম, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গাড়ি ফ্লো যথেষ্ট বেশি আছে। অফিস টাইমে এই গাড়ি ফ্লো বাড়ে, বিশেষ করে যেদিকে আমাদের ক্যামেরা এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু সেক্টর 5-এর দিক থেকে বেরোনোর রাস্তা। এই জায়গায় একটা যানজট হয়, কিন্তু আরভিএনএল এর যেটা যুক্তি, তারা কিন্তু ট্রাফিকের যে সময়, সেই সময় তারা কাজ করতে চাইছেন না। তারা বলছেন দুখানা সপ্তাহান্ত তাদের দিতে হবে, শুক্র শনি রবি, দুখানা শুক্র শনি রবি রাত্রিবেলা তারা এই কাজটা করবেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কলকাতা পুলিশ সেই যে ছাড়পত্র সেটা বারবার দেয়নি। অবশেষে 2025 জুলাই মাসে একটি পিআইএল হয় হাইকোর্টে, এবং তারপরে কিন্তু একাধিকবার হাইকোর্টের নির্দেশে সব পক্ষ কিন্তু আলোচনায় বসে। সম্ভাব্য দিন ধার্য হয় একবার নভেম্বরে, সেখানেও কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি। তখন পুজো, কালী পুজো, এই যুক্তিগুলো কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় দেখা যায় যে উৎসবের সময় আরও বাড়ে, বড়দিন বা ডিসেম্বরে ফেস্টিভ্যাল চলে, ওই উইকেন্ডগুলোয় বেশিরভাগ সময় দেখা গেছিল কলকাতায় বেশ কিছু ম্যারাথন ছিল, সেটার জন্য কারণ দেখানো হয়। ভারত সাউথ আফ্রিকার একটি ম্যাচ ছিল একটি সপ্তাহান্তে, সেখানেও অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন। বিভিন্ন কারণ চলতে থাকে এবং শেষ পর্যন্ত হাইকোর্ট কিন্তু একদম নির্দিষ্টভাবে একটি দিন বেঁধে দেয়, কিন্তু সেই দিনেরও কাছাকাছি মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছিল। এই যুক্তিতে কিন্তু তখনও ছাড়পত্র দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং বলা হয় যে এই সমস্যা হচ্ছে। আজকে তার নির্দেশ, যেটা সৌভিক বিস্তারিতভাবে পড়ে শোনালো। তবে যেটা বলে রাখা দরকার যে এই অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, যেটা প্রাথমিকভাবে কিছুদিন আগেও ডেডলাইন ছিল ডিসেম্বর 2026, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এখনই আজকে থেকেই যদি এই কাজ শুরু করতে দেওয়া হয় তাহলেও শেষ হতে 2028 শেষ হয়ে যাবে। এখনো যেহেতু সেই ছাড়পত্র মেলেনি, কবে এই কাজ হবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমায়। অর্থাৎ এখানেই সবকিছুরই রাজনীতিকরণ করবেন না, এটা উন্নয়নের বিষয়। চিংড়িঘাটা মেট্রোকে নিয়ে এভাবেই রাজ্যকে ভর্ৎসনা করেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার আপনাদের সামনে রাখবো এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য। মাত্র 316 মিটার একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে একটা ওভারঅল ক্যান্টিলিভার বসিয়ে দিলেই ট্রেনটা চলতে পারে, মেট্রোটা চলতে পারে। দক্ষিণ কলকাতার সঙ্গে উত্তর কলকাতা, এমনকি দক্ষিণ কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাকে, যে জায়গা, যে রাস্তার সুবিধা হতো, পরিবহনের সুবিধা হতো, জনপরিবহনের, সেটাকে ধ্বংস করছে। ভূভারতের ইতিহাসে এই প্রথম যে একটি রাজ্য সরকার, তারা কিনা সেই রাজ্যবাসীর জন্য একটি ব্যবস্থা, তাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, অবজারভেশনকেও স্বাগত, তবে বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই। এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। অর্থাৎ বারবার রাজ্যের অসহযোগিতার দিকে আঙুল তুলছে বিজেপি। তৃণমূলের কি বক্তব্য, কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। সাধারণ মানুষের যাতায়াত অসুবিধা হওয়াটা অসুবিধা নয়। এখন কি মোদিজি আর অমিত শাহ যাতায়াত অসুবিধা হবে বলে এখন করতে পারবে না? প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এর সুরা হোক, সকলে চায়। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রো প্রজেক্টটা কে তৈরি করে গেছিলেন? মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, তখন সেই সময় অ্যানাউন্স প্রজেক্ট। গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্প ঘোষণা শুধু না, তার জন্য বাজেটারি অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশন সমস্ত যিনি করে গেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেট্রো প্রকল্প প্রায় শেষের মুখে বহু আগে হয়ে যেত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মোদী সরকার তারা দীর্ঘসূত্রিতা করে টাকা বরাদ্দ না করে আটকে রেখেছিল। এখন ভোটের মুখে যখন মনে পড়েছে সেটা নিয়ে নাটক করতে হবে, রাজনীতি করতে হবে। এখন নির্বাচন কমিশন হাতে ফুল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওরা অর্ডার দিয়ে করাক না, যদি এতই সহজ হয় বিষয়টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।